চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জব্দ করা হয়েছে। 2 কেজি স্বর্ণের বার সহ গ্রেফতার করা হয়েছে এক নারী যাত্রীকে। চট্টগ্রাম বিমানবন্দরে প্রথমবারের মতো কোনো বিমান জব্দের ঘটনা এটি। কাস্টমস কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ অবতরণ করে। এ সময় উড়োজাহাজটি জব্দ করার পাশাপাশি এনএসআই এর সহযোগিতায় একটি আসনের নিচ থেকে 2,60,00,000 টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ করা হলো। বারগুলো বিশেষ কায়দায় প্লাস্টিকের টেপ দিয়ে মোড়ানো ছিল। এই ঘটনায় ওই আসনের যাত্রী আতিয়া সামিয়াকেও গ্রেফতার করা হয়। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়ায়। তিনি সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দোকানে বিক্রয় কর্মী হিসেবে কাজ করেন। 36,36,97,000 টাকার অবৈধ সম্পদ এবং 98টি ব্যাংক হিসেবে 3,181,58,83,000 টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিপুর স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের নামেও পৃথক মামলা করেছে সংস্থাটি। এসব মামলায়ও আসামি হয়েছেন নসরুল হামিদ। প্রথম মামলার দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে বিপুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন নসরুল হামিদ বিপু ও তার ছেলে জারিফ হামিদ। এই মামলায় জারিফের বিরুদ্ধে 20,87,66,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লটে 60 কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানা সহ তাদের পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে তারা এ জমি বরাদ্দ নেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকীর নাম রয়েছে। তাদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনের 203 নম্বর রোড থেকে 10 কাঠা করে মোট 60 কাঠার 6টি প্লট বরাদ্দ নিয়েছেন। অভিযোগ তথ্যভিত্তিক এবং কমিশনের তফসিলভুক্ত হওয়ায় বিষয়টি কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দুদক। এর আগে বিষয়টি নিয়ে এনটিভিতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়েছিল। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজ নামে তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে জনাব সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে জনাব রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং ছোট বোনের মেয়ে জনাব আজমিনা সিদ্দিকার নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনের 203 নং রোড হতে 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্র তৈরি না করে রাজনৈতিক দলের সমালোচনা করছে অন্তর্বর্তী সরকারের অনেকে। এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা নতুন দল গঠন করে নতুন ষড়যন্ত্র নামছে। রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। নাজিবুর রহমানের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা নতুন দল গঠনে সহযোগিতা করছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় মনোযোগী নয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ।
এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যও না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? আমরা ইলেকশন করবো, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে? তাদের প্রতিপক্ষ তো না আমাদের না। তাদের মিশামিশি কেন এসব কথাবার্তা কিছু বলা হয়? আমরা শুনছি যে একটা রাজকীয় দল করার নাকি চেষ্টা চলছে, কিং পার্টি যেটাকে বলে। তো একই তো, মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে চেষ্টা করেছেন, শেখ হাসিনা গোয়েন্দাদেরকে দিয়ে যে কাজ করছেন, এখনো তো আমরা সেটা শুনছি। গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষজনকে বলছে যে অমুক অমুক লোকের সাথে আপনারা যোগাযোগ করুন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। হাসিনার দোসররা এখনও সচিবালয়ে বসে আছেন বলে অভিযোগ করেন তিনি। এই 4 মাস অতিবাহিত হলো, এখনো শেখ হাসিনার দোসররা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আবারও আনুপাতিক হারে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু বাস্তব ভিত্তিক ও মৌলিক সংস্কার করতে হবে। বৃহস্পতিবার বিকেলে খুলনার কয়রা উপজেলায় কর্মী সম্মেলনে জামায়াত আমির আরও বলেন, আনুপাতিক হারে নির্বাচন হলে নির্দিষ্ট কোনো দলের হাতে দেশ জিম্মি হবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, ভারত শেখ হাসিনাকে পাহারা ও আশ্রয় দিলেও তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে ডুমুরিয়ার পাইকগাছা সহ বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো বাস্তব ভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই। সংস্কারের সাথে সাথে বর্তমান সরকার যেন নির্বাচনের রোডম্যাপ দেয়। এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে, সেই দল তত পার্সেন্ট প্রতিনিধিত্ব করবে। এতে করে 1% ভোটও যদি কোনো দল পায়, সেই দলের যোগ্য লোক থাকলে তারাও যে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। কারো হাতে কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট, এই দুইটা জিম্মি আর হওয়ার আশঙ্কা থাকবে না। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানী দিল্লির একটি হাসপাতালে 92 বছর বয়সে তিনি মারা যান। এর আগে স্থানীয় সময় রাত 8টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 2009 সালে মনমোহনের সফল করোনারি বাইপাস সার্জারি সম্পন্ন হয়। 2021 সালে মহামারীর সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মনমোহন সিং 1971 সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রথম যোগদান করেন। পরে তিনি 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত 2 মেয়াদে তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মনমোহন। গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান তিনি। 1932 সালের 26 সেপ্টেম্বর পশ্চিম পাঞ্জাবের গাহে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। গুজব ও ভুল তথ্য প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রথমবারের মতো ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। ভুয়া, অপতথ্য, গুজব ও মিথ্যা সংবাদ মোকাবিলায় কূটনৈতিক সংবাদদাতাদের সঠিক তথ্য তুলে ধরার উপরও গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের পররাষ্ট্রনীতির সঠিক অবস্থান তুলে ধরতে কূটনৈতিক সংবাদদাতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মিডিয়া অ্যাওয়ার্ড জয়ী কয়েকজন সাংবাদিকের হাতে এ সময় সম্মাননা ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্র সচিব। যাচাইকৃত তথ্য এবং অসত্য দাবির মধ্যে পার্থক্য নির্ধারণে আপনাদের অবদান অত্যন্ত মূল্যবান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং দেশের অগ্রগতি ও আমাদের সম্মিলিত স্বপ্ন
বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল ক্যাডারের সমতা বিধান এবং জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদে মানববন্ধন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর শিক্ষা ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশের প্রতিবাদ জানান। দাবি জানান উপসচিব পদে সকল কোটা বাতিলের। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় স্ব ক্যাডারের কর্মকর্তা দ্বারা পরিচালনার দাবিও জানান তারা। মানববন্ধন থেকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। যৌক্তিক দাবিসমূহ সম্পর্কে আমরা সকলেই সচেতন আছি। আমরা যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নে আমাদের যে সকল কর্মসূচি বিশেষ সমিতির পক্ষ থেকে আসবে, সকলে আমরা এটার সাথে একমত। আমরা চাই সরকার আমাদের এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করুক, না হলে এরপরে আমরা বৃহৎ আন্দোলনে যাব। টোটাল বাংলাদেশের 25টি ক্যাডার নিয়ন্ত্রিত যত প্রতিষ্ঠান আছে সবগুলি স্থবির হয়ে যাবে। আমরা সেই দিকে যেতে চাই না। 20টি রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী 27 ও 28 ডিসেম্বর জাতীয় সংলাপের উদ্যোগ নিয়েছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। বৃহস্পতিবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে ঐক্য সংস্কার নির্বাচন শিরোনামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। এ সময় সংগঠনটির সদস্য সালেহ উদ্দিন জানান, আগামী 2 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে মোট 6টি পৃথক অধিবেশনে আয়োজিত হবে এই জাতীয় সংলাপ। তিনি বলেন, ফ্যাসিবাদের সমর্থক রাজনৈতিক দল বাদে প্রায় সবাইকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ, সরকারি উপদেষ্টাগণ, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ এবং ছাত্র নেতৃবৃন্দও অংশ নেবেন বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে জানান আয়োজকরা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। উৎপাদন মৌসুমের শুরুতে কক্সবাজারে মাঠ পর্যায়ে লবণের হঠাৎ দরপতন, এতে করে চাষিরা পড়েছে বিপাকে। লবণের দরপতনের জন্য মিল সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করেছেন লবণ চাষিরা। তারা বলছেন, মন প্রতি 200 থেকে 250 টাকা বেচাকেনা হচ্ছে লবণ। 1 মণ লবণ উৎপাদনে মাঠ পর্যায়ে খরচ হয় 350 টাকা থেকে 400 টাকা। বিসিকের দেয়া তথ্য মতে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলের 68,000 একর জমিতে এই মৌসুমে লবণ চাষ হচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে আবারও চালু হবে আরব আমিরাতের ভিসা, এমনটি জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি। এছাড়া বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছেন তিনি। দুবাইয়ে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরব আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত শাওন। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে চলা ভিসা জটিলতার অবসান হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে প্রবাসী কর্মী ও ট্যুরিস্ট ভিসা আবার চালু হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি। দুবাইয়ের এক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমন আশার বাণী শোনান তিনি। Hopefully gradually will be open. I came back to discuss with my authority, but inshallah, hopefully January, February, sometime next year. I'm not sure, I cannot give you a specific deadline, but inshallah, very soon, next year, inshallah, hopefully. এ সময় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেন, আমিরাতের উন্নয়নে বাংলাদেশি শ্রমিক ও পেশাদারদের অবদান অপরিসীম। বাংলাদেশি শ্রমিকরা আমিরাতে সম্মানের সাথে কাজ করছেন বলেও জানান তিনি। তিনি আজকে এসে আপনাদের সামনে বললেন যে অচিরেই, তিনি তো একটা ডেডলাইনের কথা বোধহয় বললেন, আমি যদি ভুল না করে থাকি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকেই বোধহয় তারা এই ভিসাটি চালু করবেন। এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষরা আবার এই সুন্দর দেশে তারা আসতে পারবেন, কারণ আমাদের একটা স্ট্রং বন্ডেজ রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। যৌথ পরিচালনায় ছিলেন মামুনুর রশিদ এবং শাহিদ আহমেদ রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনসুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আশফাক হোসেন। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।
আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দেশের সংস্কারে সকলের ঐক্যমতের প্রয়োজন, এর কোনো বিকল্প নেই। ঐক্যবিহীন সংস্কার এবং সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরে পেছনে ফেরার আর কোনো সুযোগ নেই। ফ্যাসিবাদ বাংলাদেশকে সকল রকমের আদর্শ থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল। আগামীর বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করবে। গণ অভ্যুত্থান বিরোধী শক্তির অব্যাহত চক্রান্ত দেশবাসীকে আরও ঐক্যবদ্ধ করেছে বলেও মন্তব্য করেন তিনি। সংস্কার ও নির্বাচন, সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। সচিবালয়ের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, তদন্ত কমিটি আজকে কি কাজ করছে এ সম্পর্কে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, সচিবালয়ে আগুন লাগার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে 8 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই দলটি এখন ভিতরে কাজ করছে। একই সঙ্গে সিআইডির যে ক্রাইম সিন রয়েছেন তারা ঘটনাস্থলে রয়েছেন এবং ক্ষতিগ্রস্ত যে কক্ষগুলো রয়েছে সেখান থেকে আলামত সংগ্রহ করছে। আমি তো সকাল থেকে এখানে আছি, তো বলে রাখি যে ভিতরে রয়েছেন হচ্ছে ফায়ার সার্ভিসের যে ডিজি রয়েছেন, অর্থাৎ ফায়ার সার্ভিসের একটি দল কিন্তু ভিতরে কাজ করছে, তিনি রয়েছেন এবং জানতে পেরেছি ডিএমপি কমিশনার রয়েছেন ঘটনাস্থলে। সব মিলিয়ে এখন মূলত হচ্ছে যে এই কারণ অনুসন্ধান, অর্থাৎ কিভাবে আগুনের সূত্রপাত বা যেটি বলা হচ্ছে যে আসলে এটি কি নাশকতা কিনা বা অন্য কোনো বিষয় কিনা, সেটি কিন্তু বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কাজ করছেন। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা কোনো কথা বলেননি, তবে বিভিন্ন সূত্র থেকে আমি যেটি জানতে পেরেছি যে অন্যান্য সময় যে আগুন লাগার ঘটনা ঘটে সেটি একটি জায়গায় আগুন লাগার পর সেটি ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তবে সচিবালয়ে আগুনের ক্ষেত্রে যেটি দেখা গেছে যে আসলে 3 জায়গায় আগুনটি লেগেছে, অর্থাৎ আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে 7তলা যে ভবনটি রয়েছে তার উপরের দিকে যে তলাগুলো রয়েছে সেখানে আগুন, আবার পাশে হচ্ছে আরেক জায়গায় আগুন। সব মিলিয়ে তারা কাজ করছেন এবং যে ধারণা করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগ আমলে যেসব মন্ত্রণালয়ে বেশি দুর্নীতির খবর আমরা পেয়েছি সেটির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ ও যে সড়ক ও সেতু বিভাগের যে বিষয়টি, অর্থাৎ এই যে 5টি মন্ত্রণালয়ে যে আগুনের সূত্রপাত হয়েছে তার মধ্যে কিন্তু এই 3টিতেই কিন্তু ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সব মিলে বলে রাখি যে টিমটি এখন কাজ করছেন এবং তাদের কাজের অগ্রগতির বিষয়ে সার্বিক বিষয়গুলো আমরা এখানে অপেক্ষা করছি। তারা বের হলে তাদের কাছ থেকে আমরা জেনে আপনাদের আপডেট জানাই দেব দর্শকদের। দর্শক, বাজার পরিস্থিতি জানতে যাচ্ছে এখন স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিবের কাছে। তিনি আছেন মোহাম্মদপুর টাউন হল মার্কেটে। জুনায়েদ, বাজারে সয়াবিন তেলের কোনো সংকট আছে কিনা, আর দাম কেমন, আর চালের বাজার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। নাজনীন, আসলে সয়াবিন তেলের সংকট আগের মতো যেভাবে প্রকট ছিল ওই রকম নেই, তবে সংকট কিন্তু এখনো কাটেনি। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে শুধুমাত্র সিটি গ্রুপের যেই তীর সয়াবিন তেলটি রয়েছে এই তেলটি মূলত তারা আসলে বাজারে পাচ্ছেন। এছাড়া অন্যান্য কোম্পানি যারা রয়েছেন, আপনি জানেন যে বেশ কিছু কোম্পানি সয়াবিন তেল তারা আমদানি করে থাকে এবং সেই কোম্পানিগুলোর তেল কিন্তু বাজারে তারা পাচ্ছেন না, এবং এ বিষয়ে যারা ডিলার রয়েছেন তারা কোনো সদুত্তরও কিন্তু এদের দিতে পারছেন না। তবে বিক্রেতাদের অভিযোগ হয়তো আবারও তারা দাম বাড়ানোর একটি পায়তারা করছে, যে কারণে আসলে এই কৃত্রিম সংকটটি তৈরি করা হচ্ছে বলে আসলে এমন অভিযোগ করছেন।
আপনি জানেন যে এরই মধ্যে সরকার কিন্তু ভোজ্য তেলের উপরে সব ধরনের শুল্ক আসলে প্রত্যাহার করে দিয়েছে, যার কারণে দাম নিম্নমুখী হওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই সংকট বা এই যে তেল সিন্ডিকেটের হাতে কিন্তু এখনো জিম্মি রয়েছে সাধারণ মানুষ, এটা কিন্তু বলাই যায়। আর আরেকটি বিষয় আপনি যেটি বলছেন যে চালের বাজার, আসলে চাল এই চলতি সপ্তাহে মূলত চিকন যে চালগুলো রয়েছে, এই চিকন চাল বিশেষ করে মিনিকেট, নাজির শাইল, এই চালগুলোতে কেজি প্রতি 5 থেকে 8 টাকা পর্যন্ত কিন্তু বেড়েছে বলেও বিক্রেতারা বলছেন। এবং একযোগে যে বিভিন্ন চাল প্রস্তুতকারী কোম্পানিগুলো রয়েছেন তারা একযোগে সবার দাম কিন্তু বাড়িয়ে দিয়েছেন। তবে এই বাড়ানোর পেছনে কোনো যৌক্তিক কারণ রয়েছে কিনা এটা কিন্তু আসলে বিক্রেতা যারা রয়েছেন, খুচরা বিক্রেতা, তারা কিন্তু আসলে জানে না। তারা বলছেন পর্যাপ্ত সরবরাহ রয়েছে, আমদানিও রয়েছে, চাল আপনি জানেন যে দেশের বাইরে থেকে আমদানি হয়, তারপরেও হঠাৎ করে দাম বৃদ্ধির কারণ আসলে যৌক্তিক কোনো কারণ জানা নেই। এছাড়া অন্যান্য ক্ষেত্রে আপনার সবজির বাজার আসলে গত 2 সপ্তাহ ধরেই স্থিতিশীল রয়েছে। ঊর্ধ্বমুখী কিছুটা মাছের বাজার এবং ব্রয়লার মুরগি। তো সব কিছু মিলিয়ে নাজদিন আসলে বলা যায় যে বাজারে খুব একটা স্বস্তি কিন্তু এখনো দিতে পারেনি আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল তাদের কাছে, সেই প্রত্যাশার পারদ কিন্তু এখনো সেই পর্যন্ত পৌঁছাতে পারে। তো নাজদিন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। জানছিলাম বাজার পরিস্থিতির খবর। এদিকে নওগাঁয় পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ বেড়েছে সব ধরনের চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে মোটা ও চিকন চাল কেজি প্রতি 3 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। এতে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। ধানের দাম বৃদ্ধির কারণে চালের দাম বেড়েছে বলে জানিয়েছে মিল মালিকরা। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম নওগাঁ। গত 2 সপ্তাহের ব্যবধানে জেলার পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বেড়েছে। মোটা ও চিকন চাল বেড়ে পাইকারি বাজারে কেজি প্রতি 3 থেকে 4 টাকা, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকা কেজি দরে। এতে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্তদের। মোটামুটি সব রকম ভাতের চাল কেজিকে 5 টাকা, 6 টাকা, 60 টাকা করে বেড়ে গেছে। আগে চাল কিনতাম গৃহস্থের চাল 68 টাকা, এখন কিনলাম আমি 70 করে। তো দোকানদাররা বলতেছে সামনে বাজার আরো বাড়তে পারে আর কি। চাউলের দাম অনেক বেশি, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 4 টাকা 5 টাকা করে কেজি প্রতি বেশি। আড়তদারদের মজুদকে দায়ী করেছেন খুচরা চাল বিক্রেতারা। গত 2 সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে প্রত্যেকটা চাল 2 থেকে 3 টাকা কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে আমাদের খুচরা বাজারে। গত 15 দিন আগে আমরা যে চাল 60 টাকা 65 টাকা বিক্রি করেছি, সেই চালটা এখন পুরো 75 টাকা 76 টাকা বিক্রি হচ্ছে। নওগাঁর মিল মালিকেরা বলছেন বাজারে ধানের আমদানি কমে যাওয়া এবং ধানের মূল্য মন প্রতি 50 থেকে 80 টাকা বৃদ্ধিতে দাম বাড়ানো হয়েছে। ধানের মূল্য হচ্ছে 50 টাকা থেকে 80 টাকা বৃদ্ধি পেয়েছে। আপনার স্বর্ণা জাতীয় চাউলের মূল্য বর্তমান বাজার হচ্ছে 54 টাকা থেকে 55 টাকা, গুটি স্বর্ণা 52 থেকে 53 টাকা। সরকারকে বাজার মনিটরিং করার দাবি জানিয়েছেন ভোক্তারা। এনটিভি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের ২৫০০ ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এদিকে রূপগঞ্জ উপজেলায় ডিজিটাল প্রিন্ট এবং 3 পিস উৎপাদনকারী একটি কারখানায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতরাতে ২৫০০ উপজেলার হাইজাদি ইউনিয়নের কাহিন্দি এলাকায় একদল ডাকাত হানা দেয়। এ সময় এলাকাবাসী টের পেলে অন্যরা পালিয়ে গেলে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলে মারা যায় সে। আহত হয়েছে এক নারী। নিহত ডাকাতের নাম বিল্লাল। ওদিকে রূপগঞ্জ উপজেলার যাত্রামোড়া এলাকায় ডিজিটাল প্রিন্ট এবং 3 পিস উৎপাদনকারী একটি কারখানায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গভীর রাতে 15 থেকে 20 জনের একটি ডাকাত দল কারখানার নিরাপত্তারক্ষী ও কর্মচারীদের হাত মুখ বেঁধে কারখানায় প্রবেশ করে। কারখানায় উৎপাদন করা 3 পিস ডিজিটাল প্রিন্টিং মেশিনের যন্ত্রাংশ, কম্পিউটার এবং নগদ অর্থসহ কোটি টাকার মালামাল নিয়ে চলে যায়। কারখানার সিসি ক্যামেরার ফুটেজ দেখে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানানো হয়। এর আগে 14 ডিসেম্বর একই প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটে। খেলার খবর। ঢাকায় সিনেমার তারকা শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। তাই নিজেদের প্রথম আসরে নাম্বার 1 হতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। লিটন দাস, তানজিদ তামিম, মুস্তাফিজুর রহমানকে নিয়ে শক্তিশালী দলই সাজিয়েছেন তারা। প্রথমবার দল নিয়েই ফ্র্যাঞ্চাইজিটি বুঝতে পেরেছে এখানে টিকে থাকাটা কতটা কঠিন। আরও জানাচ্ছেন মমিনুর রিপন।
প্রথমবারের মতো বিপিএল এ দল নিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে দল সাজাতে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। হাত খুলে খরচ করে বেশ ভারসাম্য দল সাজিয়েছেন তারা। দেশীয় ক্রিকেটারদের মধ্যে লিটন দাস, তানজিদ তামিম, মুস্তাফিজুর রহমানদের মতো তারকাদের দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস। সাথে থিসেরা পেরেরা, জনসন চার্লস, দাহানি, মীর হামজাদের মতো বিদেশিদের নিয়ে শিরোপার আশা করতেই পারে দলটি। আমাদের যে এক্সপেক্টেড প্লেয়ার লিস্টটা আমাদের মাথায় ছিল, সবাইকে আমরা পেয়েছি। সে কারণে আমরা দেশি প্লেয়ার নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড। আর শুরুর দিকে তো 2 জন ডিরেক্ট সাইনিং ছিল। তো ওভারঅল আমরা যাদেরকে টার্গেট করেছিলাম সবাইকেই পেয়েছি আর আমরা স্যাটিসফাইড আছি। প্রথমবারের মতো দল নেয় টুর্নামেন্ট শুরুর আগের সময়টা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। মাত্র 1 মৌসুমের জন্য দল পাওয়ায় পরিকল্পনা করার ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। তবে দীর্ঘমেয়াদে দল পেলে দেশের ক্রিকেটেও অবদান রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। আমাদের কিছু শর্ট টার্ম গোল আছে, কিছু লং টার্ম গোল আছে। ওখানের মধ্যে আপনার ট্রেনিং একাডেমি থেকে শুরু করে সব কিছুই আছে। বাট এবার যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা 1 বছরের জন্য পেয়েছি। তো নেক্সট ইয়ার হয়তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা 5 বছরের জন্য পাবো। তখন আমাদের যেটা লং টার্ম গোল আছে সেটা আমরা গ্র্যাজুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারবো। বিপিএল এর শুরুতে 4 আসরের মধ্যে 3 বারই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। তবে গেল 8 বছরে কোনো শিরোপা জেতা হয়নি ঢাকার। নতুন হলেও এবার সেই শিরোপা খরা ঘোচাতে চায় ঢাকা ক্যাপিটালস। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঐক্যবিহীন সংস্কার এবং সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে একথা বলেন তিনি। গণঅভ্যুত্থানের পর পরাজিত শক্তির অব্যাহত চক্রান্ত দেশবাসীকে আরও ঐক্যবদ্ধ করেছে বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। এছাড়া আগামীর বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন মইদুল ইসলাম। ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ নির্বাচন কমিশনের উল্লেখ করে তিনি বলেন, সংস্কারের কাজে সকল নাগরিকের অংশগ্রহণ করতে হবে। এ সময় সংস্কার প্রক্রিয়ায় সবাইকে ঐক্যবদ্ধ রেখে নির্বাচনের কথা বললেন প্রধান উপদেষ্টা। এই সংলাপে 3টি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন: ঐক্য, সংস্কার ও নির্বাচন। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। সবগুলো সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের পথে যাবে সরকার, এমন কথাও বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলি চিহ্নিত করে তার মধ্যে থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা। যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কিভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা তৈরি করে দেওয়া, নাগরিকের পক্ষে মতামত স্থির করা সহজ করে দেওয়া। তবে কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে। ফ্যাসিবাদ আদর্শভিত্তিক সব ধরনের লক্ষ্য থেকে বিচ্ছিন্ন করে দেশকে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মানবতার বিরুদ্ধে নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে।
মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। গুম খুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপের অন্তর্ভুক্ত করেছেন, এতে আমি আশ্বস্ত হয়েছি। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি দেশের চলমান ঐক্যবদ্ধ শক্তির মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকলেও ঐক্যবদ্ধ আরও মজবুত হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহিদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন দিতে যত বেশি দেরি হবে দেশে রাজনৈতিক সমস্যা তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। তার দল সংস্কার চায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশের প্রশাসনিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কাঠামো গণতন্ত্র উপযোগী করে গড়ে তুলতে হবে। আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। রঙ্গমঞ্চ হয়েছে, সেখানে কাদেরকে কৃষিবিদ ইনস্টিটিউশনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নিহতদের পরিবার এবং আহতদের বক্তব্য দিয়ে শুরু হয় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ। জনগণকে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব নয়। বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন দিতে দেরি হলে রাজনৈতিক সংকট বাড়বে। সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে, দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি, ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। সংলাপে অংশ নিয়ে অন্য বক্তারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বেকারত্ব নিরসন না করা গেলে টেকসই সংস্কার সম্ভব নয়। এই যে যত আলোচনা শুনলেন, এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, সে ন্যায্য মজুরি কিভাবে পাবে, এমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা? আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত 80 টাকার শাকের আটি কেমন করে খাবে? কই সেই আলোচনা তো আসে না। এই যে যুব সমাজ বসে আছে, একবারও তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে। ওই সংস্কার কি আমি দেখেছি? ইতিহাসের বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিবরণ নিয়ে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে, আমাদের স্বপ্নের জায়গাটাকে নিয়ে ঐক্য সৃষ্টি করতে হবে। ঐক্যের প্রশ্ন যখন বলা হচ্ছে, তখন ঐক্যটা হচ্ছে একাধারে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে, তৈরি করার ব্যাপারে সকলের একমত হওয়া, যার অধিকাংশই প্রকৃতপক্ষে আছে। বাকিটা হচ্ছে যে আদর্শিকভাবে বাংলাদেশে যেন আরেকবার স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি হওয়ার পথ পদ্ধতি না থাকে, সেই জায়গায় ঐক্যমত্যটা তৈরি করা। এখনো ঐক্য বিনষ্টের প্রচেষ্টা চলছে। কারা ঐক্য প্রচেষ্টা বিনষ্ট করছে? কি সে বক্তব্য, কি সে ইস্যু যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন ঐক্য তৈরি করেছিল, সে ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অন্তত আমরা জানাছিলাম, তাদের কাছ থেকে আশাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কার্যক্রম। ছাত্র জনতার অভ্যুত্থানের ঐক্যের পথ ধরে আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান বক্তাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। সকালে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ পর্যায়ে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলেও জানান তিনি। 7 নম্বর ভবনে ক্ষতিগ্রস্ত কক্ষগুলো থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। রাজনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কেউ কেউ এই আগুনের পেছনে ষড়যন্ত্র আছে বলে মনে করছেন, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে না। গত বুধবার মধ্যরাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় আগুনে পুড়ে গেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সহ 5টি মন্ত্রণালয়ের বিভিন্ন নথিপত্র। আমরা তদন্তের কাজটা শুরু করছে, এখনো আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করেছি, সবাই তদন্ত চলছে। আমি একজন তদন্তের মেম্বার, আমি তো মন্তব্য করতে পারি না। অগ্রগতি হচ্ছে, কালকে 3:30টায় আমরা আবার বসবো।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। দাম বাড়ানোর পাশাপাশি আমদানি শুল্ক তুলে নেয়ার পরও স্বস্তি নেই রাজধানীর সয়াবিন তেলের বাজারে। স্বাভাবিক হয়নি সরবরাহ। কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে চিকন চালের দামও। যৌক্তিক কারণ ছাড়াই মিলাররা চালের দাম বাড়িয়েছেন বলে অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। রাজধানীতে সপ্তাহের ব্যবধানে কিছুটা চড়া মুরগির বাজার, তবে কমেছে পেঁয়াজ সহ শীতকালীন সবজির দাম। আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। আবারও বেড়েছে চালের দাম। চলতি সপ্তাহে মিনিকেট, নাজিরশাইল সহ সব ধরনের চিকন চালের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 6 টাকা। এছাড়া কেজি প্রতি 5 টাকা বেড়ে মসুরের ডাল বিক্রি হচ্ছে 135 টাকা। অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি হচ্ছে আগের মতো চড়া মূল্যেই। খুচরা ব্যবসায়ী ও ভোক্তাদের অভিযোগ, পর্যাপ্ত সরবরাহ ও আমদানি থাকা সত্ত্বেও কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই চালের দাম বাড়িয়েছেন মিল মালিকরা। মিনিকেট যত কোম্পানি আছে সব কোম্পানি চাল বাড়ছে। 80 টাকার নিচে কোনো মিনিকেট নাই। তো মনে হয় যে এটা ইচ্ছা করে বাড়াইতে আছে। সবকিছু এখন ঊর্ধ্বমুখী। এখন চাল বলেন, ডাল বলেন, মাছ মাংস সবকিছুই আর কি। এখন কিছু তো করার নেই, খাওয়া তো লাগবেই। এদিকে সরকারের শুল্ক প্রত্যাহারের ঘোষণার পাশাপাশি এক দফা দাম বৃদ্ধির পরও বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি সয়াবিন তেল। কোম্পানিগুলো আবারও দাম বাড়ানোর পায়তারা করছে বলে অভিযোগ ব্যবসায়ী ও সাধারণ মানুষের। আমাদের যেই পরিমাণ চাহিদা ওই পরিমাণ সয়াবিন তেল আমরাও পাচ্ছি না, আমরা ক্রেতাকে দিতেও পারতেছি না। কেন দিচ্ছে না? ওরা আমাদের কাছে সওয়ালও দিচ্ছে না, বসুন্ধরাও মার্কেটে ঢুকতেছে না, ওদের কাছে তেল নাই, শুধু এইটুকু বলে। বাড়ানোর পায় তারা আবারও চলতেছে। তেলের বাজারের অবস্থা ভালো না, বিশেষ করে সয়াবিন তেল তো পাওয়া যাচ্ছে না বাজারে। দ্রব্যমূল্য পরিস্থিতি যেরকম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। তবে স্থিতিশীল রয়েছে শীতকালীন সবজির বাজার। কমেছে পেঁয়াজ, আলু সহ বেশ কিছু সবজির দাম। চাহিদা বৃদ্ধি পাওয়ায় ঊর্ধ্বমুখী মুরগির দাম, আর পর্যাপ্ত সরবরাহ থাকায় ইলিশ ছাড়া কিছুটা কমতির দিকে সব ধরনের মাছের দাম। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ঢাকায় সিনেমার তারকা শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস, তাই নিজেদের প্রথম আসরে নাম্বার 1 হতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। লিটন দাস, তানজিদ তামিম, মুস্তাফিজুর রহমানদের নিয়ে শক্তিশালী দলই সাজিয়েছেন তারা। প্রথমবার দল নিয়ে ফ্র্যাঞ্চাইজিটি বুঝতে পেরেছে এখানে টিকে থাকাটা কত কঠিন। আরও জানাচ্ছেন মমিনুর রিপন। প্রথমবারের মতো বিপিএলে দল নিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে দল সাজাতে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। হাত খুলে খরচ করে বেশ ভারসাম্য দল সাজিয়েছেন তারা। দেশীয় ক্রিকেটারদের মধ্যে লিটন দাস, তানজিদ তামিম, মুস্তাফিজুর রহমানদের মতো তারকাদের দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস। সাথে থিসেরা পেরেরা, জনসন চার্লস, দাহানি, মীর হামজাদের মতো বিদেশিদের নিয়ে শিরোপার আশা করতেই পারে দলটি। আমাদের যে এক্সপেক্টেড প্লেয়ার লিস্টটা আমাদের মাথায় ছিল সবাইকে আমরা পেয়েছি। সে কারণে আমরা দেশি প্লেয়ার নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড। আর শুরুর দিকে তো 2জন ডিরেক্ট সাইনিং ছিল। তো ওভারঅল আমরা যাদেরকে টার্গেট করেছিলাম সবাইকেই পেয়েছি, আর আমরা স্যাটিসফাইড আছি। প্রথমবারের মতো দল নেয় টুর্নামেন্ট শুরুর আগের সময়টা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। মাত্র 1 মৌসুমের জন্য দল পাওয়ায় পরিকল্পনা করার ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। তবে দীর্ঘমেয়াদে দল পেলে দেশের ক্রিকেটেও অবদান রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। আমাদের কিছু শর্ট টার্ম গোল আছে, কিছু লং টার্ম গোল আছে। ওখানের মধ্যে আপনার ট্রেনিং একাডেমি থেকে শুরু করে সব কিছুই আছে। বাট এবার যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা 1 বছরের জন্য পেয়েছি। তো নেক্সট ইয়ার হয়তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা 5 বছরের জন্য পাবো। তখন আমাদের যেটা লং টার্ম গোল আছে সেটা আমরা গ্র্যাজুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারবো। বিপিএলের শুরুতে 4 আসরের মধ্যে 3বারই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। তবে গেল 8 বছরে কোনো শিরোপা জেতা হয়নি ঢাকার। নতুন হলেও এবার সেই শিরোপা খরা ঘোচাতে চায় ঢাকা ক্যাপিটালস। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যশোর ঈদগাহ ময়দানে জেলা জামায়াতের কর্মী সভায় এসব কথা বলেন তিনি। পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশকে উন্নয়নের মহাসড়কে ওঠানোর গল্প করেছিল তারা, অথচ এখন চারদিকে হাহাকার। সমস্ত ব্যাংক ফোকলা করে বিদেশে পাচার করে দিয়েছে তারা। নিত্যপণ্যের অগ্নিমূল্য ও সিন্ডিকেট ভাঙতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন ডক্টর শফিকুর রহমান।
বলেন ক্ষেত্র বিশেষে সিন্ডিকেটের হাত বদল হয়েছে, দেশ এখনো চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, জুলুম মুক্ত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। ঐক্যবদ্ধ নাগরিক সমাজই একটা ঐক্যবদ্ধ দেশ করবে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আর কত চেতনার বড়ি বিক্রি করবেন আপনারা? অনেক করেছেন। 53টা বছর এই জাতির কপাল থেকে আপনারা ছিনিয়ে নিয়েছেন, জাতিকে আপনারা দাসে পরিণত করেছেন। আমরা আর কারো দাস হব না ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনা আপনাদের কোথায় যায়? যখন ভারতের প্রধানমন্ত্রী বলে বিজয় দিবসটা 16 ডিসেম্বর ভারতের বিজয়, বাংলাদেশের নামে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করে না, তখন তো আপনাদের মুখে আমরা কোনো ভুলই দেখি না। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, আগামীতেও হবে না। দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় কথা বলেন তিনি বলেন, আগামী 2 মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে, কিন্তু জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না। আগামীর বাংলাদেশে যে সরকারি আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটির প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে আর আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে। একটা দেশের উন্নতি কখনো কয়েকটা অবকাঠামো দিয়ে হতে পারে না। এইরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য একটা টার্মই যথেষ্ট, একটা সরকার। কিন্তু বিগত 3 থেকে 4টি টার্মে যে জিনিসটি হয়েছে, এই অবকাঠামোগুলোকে চোখের সামনে দেওয়া হয়েছে, মানুষ এগুলো দেখে এবং এগুলোকে সামনে নিয়ে ভিতরে ভিতরে যত রকম অপকর্ম করা যায়, দুর্নীতি করা যায়, লুটপাট করা যায়, অর্থ পাচার করা যায়, সেগুলো করা হয়েছে। নওগাঁয় পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ বেড়েছে সব ধরনের চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে মোটা ও চিকন চাল কেজি প্রতি 3 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। এতে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। ধানের দাম বৃদ্ধির কারণে চালের দাম বেড়েছে বলে জানিয়েছে মিল মালিকরা। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম নওগাঁ। গত 2 সপ্তাহের ব্যবধানে জেলার পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বেড়েছে। মোটা ও চিকন চাল বেড়ে পাইকারি বাজারে কেজি প্রতি 3 থেকে 4 টাকা আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকা কেজি দরে। এতে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্তদের। মোটামুটি সব রকম ভাতের চাল কেজিকে 5 টাকা, 6 টাকা, 60 টাকা করে বেড়ে গেছে। আগে চাল কিনতাম গৃহস্থের চাল 68 টাকা, এখন কিনলাম আমি 70 করে। তো দোকানদাররা বলতেছে সামনে বাজার আরো বাড়তে পারে আর কি। চাউলের দাম অনেক বেশি, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 4 টাকা 5 টাকা করে কেজি প্রতি বেশি। আড়তদারদের মজুদকে দায়ী করেছেন খুচরা চাল বিক্রেতারা। গত 2 সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে প্রত্যেকটা চাল 2 থেকে 3 টাকা কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে আমাদের খুচরা বাজারে। গত 15 দিন আগে আমরা যে চাল 60 টাকা 65 টাকা বিক্রি করেছি, সেই চালটা এখন পুরো 75 টাকা 76 টাকা বিক্রি হচ্ছে। নওগাঁর মিল মালিকেরা বলছেন, বাজারে ধানের আমদানি কমে যাওয়া এবং ধানের মূল্য মন প্রতি 50 থেকে 80 টাকা বৃদ্ধিতে দাম বাড়ানো হয়েছে। যদি আমদানিটা অ্যাভেলেবেল না হয়, আমদানির গতি যদি না বৃদ্ধি পায়, তাহলে আগামী ইরিবোরও আসা আগ পর্যন্ত আমরা ধরে নেব বাজার কমার সম্ভাবনা খুব কম। সরকারকে বাজার মনিটরিং করার দাবি জানিয়েছেন ভোক্তারা। এনটিভি নিউজ ডেস্ক। চাঁদপুরে কার্গো জাহাজে 7 খুনের দ্রুত বিচার এবং নিহতদের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবার দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে জাহাজ নোঙর করে কর্মবিরতি পালন করে শ্রমিকরা। এছাড়া নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতিতে মোংলা বন্দরে অবস্থানরত 13টি বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য খালাস ব্যাহত হচ্ছে। নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থাপিত উত্তরাঞ্চলের একমাত্র বাঘাবাড়ি নৌবন্দর। এই বন্দর দিয়ে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল, সার সহ বিভিন্ন পণ্য সরবরাহ হয়ে থাকে। এছাড়া বরিশাল, মুন্সিগঞ্জেও কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যৌথ বিবৃতিতে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে। তবে যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয়ে বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
বান্দরবানের লামায় সম্প্রতি দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া ত্রিপুরা পরিবারের ১৭টি ঘরবাড়ি পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময় এবং ১৭টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার আশ্বাস দেন সুপ্রদীপ চাকমা। গত ২৪ ডিসেম্বর রাতে লামার পূর্ব বেতছড়া পাড়ায় ত্রিপুরা পরিবারের ঘরবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। সে সময় পাড়ার লোকজন বড়দিন উদযাপনের জন্য আরেক পাড়ার গির্জায় গিয়েছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রমিক নিয়োগে অস্থায়ী প্রথা এবং আউটসোর্সিং প্রথা বাতিলের জন্য সুপারিশ করবে শ্রম সংস্কার কমিশন। সকালে চট্টগ্রামে সার্কিট হাউসে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ একথা বলেন। শ্রম আইন সংশোধন, শ্রম আদালতকে কার্যকর করার পাশাপাশি শ্রম ঘন এলাকায় শ্রম আদালত প্রতিষ্ঠা, জুলাই বিপ্লবে আহত ও পঙ্গুত্ব বরণকারী শ্রমিকদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেয়া, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে শ্রমিকদের লভ্যাংশ প্রদান, জাহাজ ভাঙা শিল্পে শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা সহ রেশনিং ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা। সভায় শ্রমিক নেতারা তাদের লিখিত সুপারিশ কমিশনের কাছে জমা দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে নওগাঁর বদলগাছিতে আলোচনা সভা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার বৈকুণ্ঠপুর উচ্চ বিদ্যালয় মাঠে আধাইপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের কুষ্টিয়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ফরহাদ হালিম ডোনার। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মঈনুদ্দিন মঞ্জু। সম্মেলনে ইয়ারুল ইসলামকে সভাপতি ও সৌরভ হোসেন রিঙ্কুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। এছাড়া মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলারও কমিটি গঠন করা হয় এই সম্মেলন থেকে। Chief Advisor Dr. Mohammad Yunus has expressed concern that reforms without unity or elections without meaningful reforms will fail to move Bangladesh forward. The sacrifices of the martyrs of the July uprising cannot hold significance without the establishment of a just society. The Chief Advisor remarked on Friday while virtually joining a national dialogue of the Forum for Bangladesh Studies at the Krishibid Institute auditorium in the capital. The two-day dialogue is being held under the theme Unity, Reforms and Elections. The Chief Advisor said that they need consensus among themselves regarding reforms. None of these three objectives can succeed without the other, he said, adding, reforms without unity or elections without reforms cannot advance Bangladesh. নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। গুম খুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের এই সংলাপে 3টি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন: ঐক্য, সংস্কার ও নির্বাচন। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে।
BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir on Friday clarified that it is a misconception to believe that his party is solely focused on elections and not on reforms. Fakhrul said this during a dialogue titled Unity Reform Election and organized by the Forum for Bangladesh Studies at the Krishibid Institute in the capital. Fakhrul said the BNP is committed to participating in the elections only after necessary reforms are carried out to ensure a free, fair and credible voting process. However, addressing the dialogue, other politicians and experts emphasized on the importance of a national unity until the full reforms have been conducted. সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। এই যে যত আলোচনা শুনলেন, এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, সে ন্যায্য মজুরি কিভাবে পাবে, এমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা? আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত ৮০ টাকার শাকের আঁটি কেমন করে খাবে? কই সেই আলোচনাটা তো আসে না। এই যে যুব সমাজ বসে আছে, একবারও তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে। ওই সংস্কার কি আমি দেখেছি? ইতিহাসের বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিবরণ নিয়ে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে, আমাদের স্বপ্নের জায়গাটাকে নিয়ে ঐক্য সৃষ্টি করতে হবে। এখনো ঐক্য বিনষ্টের প্রচেষ্টা চলছে। কারা ঐক্য প্রচেষ্টা বিনষ্ট করছে? কি সে বক্তব্য, কি সে ইস্যু যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন ঐক্য তৈরি করেছিল, সে ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অন্তত আমরা জানাছিলাম, তাদের কাছ থেকে আশাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কার্যক্রম। Fire Service Chief Brigadier General Muhammad Jahid Kamal has said it is too early to tell whether Thursday's Secretariat fire was caused by sabotage or was an accident. The Director General of the agency made the statement on Friday after a government probe committee visited the scene. The committee started its investigation into the cause of the fire at the Bangladesh Secretariat earlier. Jahid said the investigation is ongoing and nothing definitive can be said at this stage. It is too early to comment whether this fire was caused by sabotage or was an accident, he said. On Thursday, the government disbanded its initial 7-member investigation committee and formed a new 8-member committee to investigate the fire at the Secretariat. ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সওয়াজিব অজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের প্রমাণ জমা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ডিফেন্স কর্প। অভিযুক্তদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও গুরুতর অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয় সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্লোবাল ডিফেন্স কর্প জানিয়েছে আইনজীবী লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লা প্রিভোটোর সাথে যোগাযোগ করেন। এই সময় তিনি দেখেন $300 মিলিয়ন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় সজীব ওয়াজেদ জয়ের নামে হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন এবং লন্ডনের ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য বিশেষভাবে সামনে এসেছে। 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন। ঐক্যবিহীন সংস্কার এবং সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে একথা বলেন তিনি। গণ অভ্যুত্থানের পর পরাজিত শক্তির অব্যাহত চক্রান্ত দেশবাসীকে আরও ঐক্যবদ্ধ করেছে বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। এছাড়া আগামীর বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন মইদুল ইসলাম।
ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক সংলাপে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। পাশাপাশি দেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় সবাইকে ঐক্যবদ্ধ রেখেই নির্বাচনের কথা বললেন প্রধান উপদেষ্টা। এই সংলাপে 3টি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন: ঐক্য, সংস্কার ও নির্বাচন। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। সবগুলো সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের পথে যাবে সরকার, এমনটাও জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলি চিহ্নিত করে তার মধ্যে থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা। যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কিভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা তৈরি করে দেওয়া, নাগরিকের পক্ষে মতামত স্থির করা সহজ করে দেওয়া। তবে কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে। ফ্যাসিবাদী শক্তি অতীতে আদর্শভিত্তিক সব ধরনের লক্ষ্যকে বিচ্যুত করে দেশকে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। গুম খুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপের অন্তর্ভুক্ত করেছেন, এতে আমি আশ্বস্ত হয়েছি। গণ অভ্যুত্থানে বিরুদ্ধ শক্তি দেশের চলমান ঐক্যবদ্ধ শক্তির মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত চেষ্টা চালাতে থাকলেও ঐক্য আরও মজবুত হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন দিতে যত বেশি দেরি হবে দেশের রাজনৈতিক সমস্যা তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। তার দল সংস্কার চায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশের প্রশাসনিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কাঠামো গণতন্ত্র উপযোগী করে গড়ে তুলতে হবে। আর সংলাপে বক্তারা রাষ্ট্রকে মানবিক মর্যাদার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে জবাবদিহিতার উপর জোর দিয়েছেন। আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। কৃষিবিদ ইনস্টিটিউশনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নিহতদের পরিবার এবং আহতদের বক্তব্য দিয়ে শুরু হয় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ। জনগণকে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব নয়। বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন দিতে দেরি হলে রাজনৈতিক সংকট বাড়বে। সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে, দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি, ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। সংলাপে অংশ নিয়ে অন্য বক্তারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বেকারত্ব নিরসন না করা গেলে টেকসই সংস্কার সম্ভব নয়। এই যে যত আলোচনা শুনলেন, এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, সে ন্যায্য মজুরি কিভাবে পাবে, এমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা? আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত 80 টাকার শাকের আঁটি কেমন করে খাবে? কই সেই আলোচনা তো আসে না। এই যে যুব সমাজ বসে আছে, একবারও তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে। ওই সংস্কার কি আমি দেখেছি? ইতিহাসের বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিবরণ নিয়ে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে, আমাদের স্বপ্নের জায়গাটাকে নিয়ে ঐক্য সৃষ্টি করতে হবে। ঐক্যের প্রশ্ন যখন বলা হচ্ছে, তখন ঐক্যটা হচ্ছে একাধারে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে, তৈরি করার ব্যাপারে সকলের একমত হওয়া, যার অধিকাংশই প্রকৃতপক্ষে আছে। বাকিটা হচ্ছে যে আদর্শিকভাবে
বাংলাদেশে যেন আরেকবার স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি হওয়ার পথ পদ্ধতি না থাকে, সেই জায়গায় ঐক্যমত্যটা তৈরি করা। এখনো ঐক্য বিনষ্টের প্রচেষ্টা চলছে। কারা ঐক্য প্রচেষ্টা বিনষ্ট করছে? কি সে বক্তব্য, কি সে ইস্যু যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন ঐক্য তৈরি করেছিল, সে ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্তত আমরা জানাছিলাম, তাদের কাছ থেকে আশাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কার্যক্রম। ছাত্র জনতার অভ্যুত্থানের ঐক্যের পথ ধরে আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান বক্তাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এলডিপির সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়াই বিএনপির লক্ষ্য। তামজিদ সুমনের রিপোর্ট। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এলডিপির সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপির প্রধান লক্ষ্য হল জনগণের ক্ষমতা তাদের হাতে তুলে দেয়া। এ সময় এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ রাষ্ট্র সংস্কারে বিএনপির সাথে কাজ করার কথা জানান। আমাদের দেশের মানুষের আয় বৈষম্য সেটা কমে, সেই জন্য দরকার আমাদের জনগণের প্রতিনিধিত্বশীল একটি নির্বাচিত সরকার। সেটা করার জন্য যা যা করা দরকার সেটা কাজ চলছে। রাষ্ট্র কাঠামো গঠনের জন্য প্রয়োজন, সেই জন্য সামগ্রিকভাবে বিএনপির নেতৃত্বে আমরা তাদের সকল পদক্ষেপকে সমর্থন দিয়ে এই দেশে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য যেই উদ্যোগ বিএনপির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে সেগুলো আমরা বাস্তবায়নের জন্য তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেব। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন গণতন্ত্রের একটি অংশ। নির্বাচন ও সংস্কার একই সাথে চলবে। যারা সরাসরি ভোটকে ভয় পায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তারাই আনুপাতিক ভোটের কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি। সংস্কার চলবে, নির্বাচনও চলবে। আপনাদের সংস্কারের অভিমতগুলো আপনারা সেটা পেশ করবেন। একটু অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যাকেই ভোট দেবে তারা সেই সংস্কারের যে প্রস্তাবনাগুলো থাকবে সেটা তারা ইমপ্লিমেন্ট করবেন, বাস্তবায়ন করছেন। সেটা না করে আপনার প্রতিপক্ষ বানাচ্ছেন, আপনার নির্বাচনকে প্রতিপক্ষ বানাচ্ছেন সংস্কারের। মানে ব্যাপারটা হচ্ছে তারা এমন একটা কিছু করছেন যে গণতন্ত্রকে, নির্বাচনকে তাদেরকে এক জায়গায় রেস্ট নিতে হবে বা একটা ঘরে আটকে থাকতে হবে। শেখ হাসিনার পরিবার ও নিকটজনের ফাইল তলব করার পরই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে সন্দেহজনক বলেও মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যশোর ঈদগাহ ময়দানে জেলা জামায়াতের কর্মী সভায় এসব কথা বলেন তিনি। পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশকে উন্নয়নের মহাসড়কে ওঠানোর গল্প করেছিল তারা, অথচ এখন চারদিকে হাহাকার। সমস্ত ব্যাংক ফোকলা করে বিদেশে পাচার করে দিয়েছে তারা। নিত্যপণ্যের অগ্নিমূল্য ও সিন্ডিকেট ভাঙতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন ডক্টর শফিকুর রহমান। বলেন, ক্ষেত্র বিশেষে সিন্ডিকেটের হাত বদল হয়েছে। দেশ এখনও চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, জুলুম মুক্ত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। ঐক্যবদ্ধ নাগরিক সমাজই একটা ঐক্যবদ্ধ দেশ করবে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আর কত চেতনার বড়ি বিক্রি করবেন আপনারা? অনেক করেছেন। 53টা বছর এই জাতির কপাল থেকে আপনারা ছিনিয়ে নিয়েছেন, জাতিকে আপনারা দাসে পরিণত করেছেন। আমরা আর কারো দাস হব না ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনা আপনাদের কোথায় যায়? যখন ভারতের প্রধানমন্ত্রী বলে বিজয় দিবসটা 16 ডিসেম্বর ভারতের বিজয়, বাংলাদেশের নামে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করে না, তখন তো আপনাদের মুখে আমরা কোনো ভুলই দেখি না। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, আগামীতেও হবে না।
দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হল রুমে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় একথা বলেন তিনি বলেন, আগামী 2 মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে, কিন্তু জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল হবে না। আগামীর বাংলাদেশে যে সরকারই আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটির প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে আর আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে। একটা দেশের উন্নতি কখনো কয়েকটা অবকাঠামো দিয়ে হতে পারে না। এইরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য একটা টার্মই যথেষ্ট একটা সরকার। কিন্তু বিগত 3 থেকে 4টি টার্মে যে জিনিসটি হয়েছে, এই অবকাঠামোগুলোকে চোখের সামনে দেওয়া হয়েছে, মানুষ এগুলো দেখে এবং এগুলোকে সামনে নিয়ে ভিতরে ভিতরে যত রকম অপকর্ম করা যায়, দুর্নীতি করা যায়, লুটপাট করা যায়, অর্থ পাচার করা যায়, সেগুলো করা হয়েছে। গুমের শিকার হয়ে গোপন টর্চার সেল থেকে মুক্তির বছর 2024 সাল। 5 আগস্টের পর উন্মোচিত হয় আয়নাঘরের চরম অমানবিকতার নানা ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে প্রায় 1700 অভিযোগ জমা পড়েছে। শেখ হাসিনার নাম এসেছে গুমের নির্দেশদাতা হিসেবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 14 বছর পর আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে সই করেছে বাংলাদেশ। 15 বছরের গুমের ভয়ঙ্কর সংস্কৃতি এবং তা থেকে বের হওয়ার প্রক্রিয়ার কথা জানাচ্ছেন মুকসিমুল আহসান। ঘটনাবহুল 2024-এর সবচেয়ে বড় অর্জনের একটি হচ্ছে গত 15 বছর বিভিন্ন সময়ে নিখোঁজ ব্যক্তিদের 5 আগস্টের পর মৃত্যুকূপ থেকে একে একে ফিরে আসা। ছোট্ট বদ্ধ প্রকোষ্ঠে শত সহস্র দিন সূর্যের আলো না দেখা মানুষগুলোর খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারা। আপনজনকে খুঁজে না পাওয়ার শোকে শুকিয়েছে যাদের চোখের জল, তাদের কাছে প্রিয়জনকে ফিরে পাওয়ার চেয়ে বড় প্রাপ্তি কি হতে পারে? আমার বিশ্বাস ছিল যে আমার মৃত্যু এখানে হবে, আর যদি এই স্বৈরাচার সরকার থাকতে না পারে হয়তো যাওয়ার আগে আমাদেরকে হত্যা করে রেখে দিয়ে যাবে। সবচেয়ে কষ্ট লাগতো সন্তানদের জন্য, যে আমি যদি জানতাম যে আমার সাথে এই আচরণ করবে, একটু আলাদা করে দিয়ে আসতাম। ফ্যাসিজমের পতন না হলে, হাসিনার রেজিমটা যদি শেষ না হলে, পতন না হলে আমার মুক্তি পাওয়া সম্ভব হতো না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে মুক্তি মিলেছে আয়নাঘরের বন্দীদের অনেকের। এখনও নিখোঁজ আরও প্রায় কয়েকশো মানুষ, আর যারা বেঁচে ফিরেছেন তাদের বর্ণনায় উঠে এসেছে গোপন টর্চার সেলের চরম মানবেতর জীবনের গল্প। 5 ফিট বাই 10 ফিটের মতো হবে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় 61 দিন। প্রতি মুহূর্তে আমি মৃত্যুর জন্য প্রহর গুনছিলাম। আয়নাঘর তো মানে এটা মনে একটা জীবন্ত কবরস্থান। এত ভয়াবহ যে এটি আসলে আমরা যা শুনেছি, যা বুঝেছি তার চেয়েও ভয়ঙ্কর। যারা তখন সরকার ছিলেন তাদের সিদ্ধান্তের বাইরে এটা হওয়ার কোনো সুযোগ নেই। এমন প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গঠনের প্রথম মাসেই আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে সই করে বাংলাদেশ। 14 বছর যে সনদে স্বাক্ষর করেনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। দায়িত্ব নেওয়ার পরপরই রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক গুমের ঘটনার তদন্তে কমিশন গঠন করে ইউনূস সরকার। প্রায় 3.5 মাস তদন্তের পর প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। গুমের ঘটনার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম এবং হারুনুর রশিদের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়। গুম এবং বিচার বহির্ভূত হত্যার সবচেয়ে বেশি অভিযোগে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়। এই ঘটনার সাথে বাংলাদেশের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা, বেশ কয়েকটি বাহিনী জড়িত। খুব স্পষ্টভাবে যদি বলতে তাহলে বলতে হবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি, ডিজিএফআই সহ বেশ কিছু সংস্থা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকি যে বাহিনীর আছে তারা কিন্তু চুপ, এবং তারা কিন্তু এখনও ওই যে বললাম না যে মাথাটা পালিয়ে গেছে দেশ থেকে, কিন্তু শরীর আর লেজটা তো রয়ে গেছে। তো শরীর আর লেজটা যে রয়ে গেছে তারাই কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে ওই জায়গাটাতেই পর্যন্ত পৌঁছে দিচ্ছে না যে বিচারিক জায়গায় যাব। একই অভিযোগে পুলিশ সংস্কার কমিশনের কাছে 5 দফা সুপারিশের মধ্যে র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছে বিএনপি। অপহরণ এই ধরনের এমন বাস্তবতায় সংবাদ সম্মেলনে র্যাব সদস্যদের হাতে নির্যাতিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে
ক্ষমা চান সংস্থাটির বর্তমান মহাপরিচালক। তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম মায়ের ডাক স্বজনদের ফিরে পেতে এবং বিচারের দাবিতে গত কয়েক বছর ধরে রাজপথে সোচ্চার। এবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গুমের শিকার ভুক্তভোগীদের নিয়ে গণজমায়েত করে সংগঠনটি। একটাই আমাদের দাবি ছিল, যেটা হচ্ছে আমার স্বজনদেরকে, আমার ভাইদের যাদেরকে গুম করা হয়েছে ফেরত দেখ। 5ই আগস্টের পরবর্তী যে অবস্থাটা, যাদের এগেইনস্টে অ্যালিগেশন সবারকে বিচারের আওতায় আনতে হবে এবং এই যে সিক্রেট ডিটেনশন সেলের মতো যেই ব্যবস্থাগুলো করে রাখা হয়েছে, এই সমস্ত মেকানিজম বন্ধ করে ফেলতে হবে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন বিচার প্রত্যাশী গুমের শিকার অনেক ভুক্তভোগী এবং পরিবার। এসব অভিযোগের তদন্ত শেষে শুরু হবে বিচার প্রক্রিয়া। বিরোধী মত দমন করে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে মানুষ গুমের মতো যে ভয়ঙ্কর সংস্কৃতি গড়ে উঠেছিল দেশে, তা বন্ধ হোক চিরতরে, এমন দাবির পাশাপাশি নাগরিক প্রত্যাশা আর কোনো অপমৃত্যু কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয়। শুধু 2025 সাল নয়, আগামীর বাংলাদেশ হোক সবার জন্য সবখানে সব সময় নিরাপদ। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দাম বাড়ানোর পাশাপাশি আমদানি শুল্ক তুলে নেওয়ার পরও স্বস্তি নেই রাজধানীর সয়াবিন তেলের বাজারে। স্বাভাবিক হয়নি সরবরাহ। কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে চিকন চালের দামও। যৌক্তিক কারণ ছাড়াই মিলাররা চালের দাম বাড়িয়েছেন বলে অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। রাজধানীতে সপ্তাহের ব্যবধানে কিছুটা চড়া মুরগির বাজার, তবে কমেছে পেঁয়াজ সহ শীতকালীন সবজির দাম। আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। আবারও বেড়েছে চালের দাম। চলতি সপ্তাহে মিনিকেট, নাজিরশাইল সহ সব ধরনের চিকন চালের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 6 টাকা। এছাড়া কেজি প্রতি 5 টাকা বেড়ে মসুরের ডাল বিক্রি হচ্ছে 135 টাকা। অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি হচ্ছে আগের মতো চড়া মূল্যেই। খুচরা ব্যবসায়ী ও ভোক্তাদের অভিযোগ, পর্যাপ্ত সরবরাহ ও আমদানি থাকা সত্ত্বেও কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই চালের দাম বাড়িয়েছেন মিল মালিকরা। মিনিকেট যত কোম্পানি আছে সব কোম্পানি চাল বাড়ছে। 80 টাকার নিচে কোনো মিনিকেট নাই। তো মনে হয় যে এটা ইচ্ছা করে বাড়াইতে আছে। মানে সব কিছু ঊর্ধ্বমুখী, এখন চাল বলেন, ডাল বলেন, মাছ মাংস সব কিছুই আর কি। এখন কিছু তো করার নেই, খাওয়া তো লাগবেই। এদিকে সরকারের শুল্ক প্রত্যাহারের ঘোষণার পাশাপাশি এক দফা দাম বৃদ্ধির পরও বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি সয়াবিন তেল। কোম্পানিগুলো আবারও দাম বাড়ানোর পায়তারা করছে বলে অভিযোগ ব্যবসায়ী ও সাধারণ মানুষের। আমাদের যেই পরিমাণ চাহিদা ওই পরিমাণ সয়াবিন তেল আমরাও পাচ্ছি না, আমরা ক্রেতাকে দিতেও পারতেছি না। কেন দিচ্ছে না? ওরা আমাদের কাছে সওয়ালও দিচ্ছে না, বসুন্ধরাও মার্কেটে ঢুকতেছে না, ওদের কাছে তেল নাই, শুধু এতটুকু বলে। বাড়ানোর পায় তারা আবারও চলতেছে। তেলের বাজারের অবস্থা ভালো না, বিশেষ করে সয়াবিন তেল তো পাওয়া যাচ্ছে না বাজারে। দ্রব্যমূল্য পরিস্থিতি যেরকম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। তবে স্থিতিশীল রয়েছে শীতকালীন সবজির বাজার। কমেছে পেঁয়াজ, আলু সহ বেশ কিছু সবজির দাম। চাহিদা বৃদ্ধি পাওয়ায় ঊর্ধ্বমুখী মুরগির দাম, আর পর্যাপ্ত সরবরাহ থাকায় ইলিশ ছাড়া কিছুটা কমতির দিকে সব ধরনের মাছের দাম। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।